ছুঁয়ে বলতে হবে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাই ডিজিটাল অ্যারেস্ট সম্পূর্ণ ফেক। ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না। দিদি, এতগুলো চা বাগানের শ্রমিকের যেভাবে আপনি খেয়াল রেখেছেন তার জন্য সাধুবাদ এবং আমার তরফ থেকে ধন্যবাদ। 1983 সনের জলপাইগুড়ি জেলার বেলাকুবা রুরাল হসপিটালের আন্ডারে ডেঙ্গু আজহার চা বাগানে সরকারি কর্মচারী অর্থাৎ স্বাস্থ্যকর্মী হিসাবে সেখানে কাজে নিযুক্ত হই। ইনস্টিটিউশনে যেই ট্রেনিংয়ের থেকে যা শিখে আসলাম, এবার রুরাল হেলথে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাতে গিয়ে যা দেখলাম একদম হা হয়ে গেলাম যে প্র্যাকটিক্যালের সঙ্গে আমার এই কাজের সাথে কোনো মিল পাচ্ছি না। কিন্তু ওই যে দেবের ভাষায় চ্যালেঞ্জ। ডেঙ্গু আজহার চা বাগান কিন্তু সম্পূর্ণটা আদিবাসী এলাকা। সেখানে এমন পরিস্থিতি ছিল, মানে 100 জন মায়ের মধ্যে 100 জনই বাড়িতে ডেলিভারি হতো। তারা হসপিটাল কি জিনিস জানতো না। ওখানে কেউ ফ্যামিলি প্ল্যানিং মেথড, পরিবার পরিকল্পনা পদ্ধতি কি সত্যি জানাই ছিল না। স্কুলে যাওয়া বাচ্চারা বুঝতো না, স্কুল ছিল কিন্তু কেউ যেত না। না। এবার ডেঙ্গু আজহার চা বাগানটাকে আমার জানতে হবে, কিন্তু এতটা দূরত্ব ছিল, সেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব ছিল না। সেই সময়টাতে আমার কি বাহন হলো? সাইকেল। সাইকেল নিয়ে আমি শুরু করলাম সম্পূর্ণ চা বাগানটা দেখা। আজকের গীতা কর্মকার সেই দিনের গীতা কর্মকারের মধ্যে কিন্তু ভীষণ ফারাক। এখন কি অবস্থা ওইখানে? এখন 100 ভাগ হসপিটাল ডেলিভারি হচ্ছে, 100 ভাগ ফ্যামিলি প্ল্যানিং মেথডে 100% ভ্যাকসিনেশন হচ্ছে। মায়েরা নিজেরা বলে, দিদি আমার বাচ্চা পোলিও টিকাটা কবে হবে? এবং আমার নাম কিন্তু কেউ ওখানে গীতা কর্মকার হিসাবে জানে না, পোলিও দিদি হিসাবে জানে। সত্যি বলছি যে কোনো অ্যাওয়ার্ড বা কোনো হাততালি বা কোনো কিছুর জন্য কাজ করিনি। একটা মেয়ে হিসাবে, একটা স্বাস্থ্যকর্মী হিসাবে ঝড় জল বৃষ্টি কোনো কিছু মানেনি। রেসপন্সিবিলিটি নিজে মাথা পেতে নিয়েছিলাম, 100% বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তার পরিণামটা যে এত সুন্দর আসবে কল্পনাতেও করিনি। 2026 সালের 12ই মে রাষ্ট্রপতি ভবন থেকে নার্সিংয়ের স্বাস্থ্য দপ্তরে সর্বশ্রেষ্ঠ পুরস্কার 2026 সালে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড। এটা মেডেলটা। তুমি পড়েই থাকো, ভালোই লাগছে। এটা পড়েই থাকো, তুমি আজকে ডিজার্ভ করো। বললেন দা 29 ইয়ার্স অফ সার্ভিস আইপিএস অফিসার। আপনি তো দারুণ সব কেস সলভ করেছেন। কিছু কেসের এক্সপিরিয়েন্স কি আমরা শুনতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। তবে তার আগে একটু বলি, ভালো পুলিশ বলতে জাস্ট দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে ট্রান্সফারকে তোয়াক্কা না করা, যেদিন অর্ডার হবে সেদিনই চলে যাও। বাহ। আর একটা হচ্ছে মাইনে যা পাই তার চেয়ে বেশি ইনকামের এক্সপেকটেশন না থাকা। আপনি বললেন 29 বছরের চাকরি, 29 বছরের চাকরিতে আমি মাত্র 21 বার ট্রান্সফার হয়েছি। 21 বার, 21 টাইমস। অ্যাট দ্য সেম টাইম আমি বোধহয় একমাত্র সেই পুলিশ অফিসার বেঙ্গলে যে পরপর 3 জন মুখ্যমন্ত্রী, শ্রী জ্যোতি বসু, শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জি, এদের কাছ থেকে বেস্ট পুলিশ অফিসারের পদক পেয়েছি। একটা ঘটনা বলি, মালদায় অ্যাডিশনাল এসপি হিসেবে বসে আছি অফিসে দুপুরবেলা, হঠাৎ প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দ। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া নিয়ে বেরোলাম, কোন দিকে করতে করতে মালদা টাউনের মধ্যে যেখানে গিয়ে পৌঁছলাম, সেখানে দেখা গেল একটা ঘরে এক দিদিমণি ভাড়া থাকতেন, তার ঘরের ভেতরে এক্সপ্লোশন হয়েছে। দরজা খুলতেই দেখা গেল মেঝের ওপরে দিদিমণি পড়ে আছেন, শরীরের মাঝখানটা নেই, এবং গোটা ঘরে খুব ছোট 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 কাগজের কুচি উড়ে বেড়াচ্ছে, কয়েক হাজার। তখন আমি একটাই নির্দেশ দিয়েছিলাম যে আমার অফিসারদের, যে প্রতিটা কাগজের কুচি কিন্তু আমাদের কালেক্ট করতে হবে, 1000 হলে 1000। করার পরে ওর মধ্যে গান পাউডার আছে কিনা দেখা হলো, হ্যাঁ। তারপরে কিছু কাগজের কুচি থেকে দেখা গেল ওটা হচ্ছে জেমস হ্যাডলিচের যে বইটা হয় গোয়েন্দার, গল্পের বিভিন্ন কলেজ স্ট্রিটে পাওয়া যায়, সেরকম একটা মোটা বই। তখন বোঝা গেল যে ওর মাঝখানে বোমটা রাখা হয়েছিল পাতাগুলো কেটে দিয়ে, বইটা খোলার সঙ্গে সঙ্গে ফেটেছে।
কিন্তু এটা কিছুতেই আমরা বুঝতে পারছিলাম না যে বইটা খোলার সঙ্গে সঙ্গে বোমটা ফাটলো কি করে, বইয়ের মধ্যে কি মেকানিজম ছিল। ইন দ্য মিন টাইম জানা গেল যে ওই বইটি দিয়ে গেছে গাজলের একটি কুরিয়ার সংস্থার ছেলে, সেই ছেলেটিকে দিয়ে পোর্ট্রেট পার্লে করে যে লোকটি এই অর্ডারটা দিয়ে গিয়েছিল কুরিয়ার সংস্থায় তার ছবি আঁকানো হলো, এবং দিদিমণির অন্যান্য সহকর্মীদের কাছ থেকে জানা গেল যে এই ছেলেটি পূর্ব পরিচিত দিদিমণির, একে অ্যারেস্ট করা হলো। একে বোমটা যে বানিয়ে দিয়েছিল তাকে নিয়ে আসা হলো। আমার তো উৎসাহ ওইখানে যে বোমটা ফাটলো কি। অবাক হয়ে যাবেন যে কীরকম বুদ্ধি এরা ধরে। এই যে ফোনের হাতলটা আমরা রাখি না, যে ল্যান্ডলাইন ফোন, সেটা উপরের দিকে যে সুইচটাকে গিয়ে টিপে দেয় তাতে সার্কিটটা অফ হয়ে যায়। আপনি যখন ওটা খুলে হাতে নেন সার্কিটটা অন হয়ে যায়, টগল সুইচ বলে ওটা। ও বইয়ের মধ্যে একটা টগল সুইচ দিয়ে দিয়েছিল, বোমটাকে পুরো সার্কিট অন করে ওই সুইচটা দিয়ে বইটা চেপে দিয়েছিল, মানে বোম অফ হয়ে রয়েছে। আপনি বই খুলবেন, টগল সুইচটা উপরে উঠে আসবে, ফেটে যাবে। কি বলছেন? এবং এটা বুক বোম কেস বলে এখন বিখ্যাত রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের আর্কাইভে। সাইবার ক্রাইম তো এখন সবচেয়ে পিকে আছে, যখন তখন হাউস অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে, কখনো বলছে সিআইডি, সিবিআই, কাস্টমস বলে বৃদ্ধ মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, ফোন হ্যাক করে নেওয়া হচ্ছে। তুমি কিভাবে বাংলার মানুষকে সচেতন করবে, কিভাবে এই ফ্রড থেকে বাঁচা যায়? প্রথম বলি, যেটা এক্ষুনি বললেন, অ্যারেস্ট কথাটা মানে একটাই, সেটা হচ্ছে আপনাকে ওই লোককে ছুঁয়ে বলতে হবে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাই ডিজিটাল অ্যারেস্ট সম্পূর্ণ ফেক। ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না। ফোনে আমাদের থানার পুলিশও আমাকে অ্যারেস্ট করতে পারে না। সুতরাং ডিজিটাল অ্যারেস্ট বললেই সেই ফোন নাম্বার ব্লক করে দিব্যি ঘুরে বেড়ান, কেউ আপনার বাড়িতে আসবে না কোথাও থেকে। ডিজিটাল অ্যারেস্ট ইজ ফেক। দুলাল চন্দ্র ভরের তাল মিছিল বাংলার ঘরে ঘরে 117 বছর ধরে। দুলাল চন্দ্র ভর তোমার কে হয়? আমার বাবার বাবা। ঠাকুরদা। ইয়েস। এই তাল মিছরির ব্যাপারটা কিভাবে শুরু হলো, মানে কোন সময়, কিভাবে বাংলার ঘরে ঘরে পৌঁছলো? অ্যাকচুয়ালি সত্যি বলতে আমরা এসেছিলাম কলকাতায় বড়বাজারে ফর ট্রেডিং অফ শাড়ি। ট্রেডিং অফ শাড়ি? ইয়েস। আর আমাদের সাদা মিছরিরও ব্যবসা ছিল। আচ্ছা। দাদু খুবই অন্টারপ্রেনারশিপ, মানে কিছু নতুন করবো নতুন Visionary করবো খুব ছিল। তো তারপরে আমাদের যেটা পুরনো বাড়ি রাজবলহাটে, আদি বাড়ি, তো সেখানে আমাদের অনেকগুলো তাল গাছ ছিল। দাদু তো দেখতো যে হ্যাঁ ঠিক আছে, তাল গাছে আগেকার দিনের লোকেরা উঠে তাল রস বের করছে, ওখান থেকে অনেক কিছু অন্য অন্য প্রোডাক্টও বেরোয়। তো দাদু ভাবলো চলো এটা দিয়ে ব্যবসা শুরু করি। তখন তো তাল মিছরি কেউ জানতোই না। দাদু লিটারি সাইকেলে করে করে সেই কাঁচের বোতল করে করে এক একটা দোকানে দিয়ে আসতো, এই দুটো পিস রাখুন না। তখন তো যতক্ষণ না প্রুভ হচ্ছে প্রোডাক্টটা ভালো, কেউ রাখবেই না। করে 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 তখন আমাদের সবাই চিনতে পারলো। আমি অ্যাকচুয়ালি বলতে গেলে 5th জেনারেশন বিজনেসম্যান। আমাদের দাদুর আগেও দুটো জেনারেশন অ্যাকচুয়ালি বিজনেসম্যান ছিল। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তোমার পুরো পরিবারের জন্য গোটা বাঙালি জাতি আজকে গর্বিত। থ্যাংক ইউ।